ফের ট্রেন দুর্ঘটনা। গত 2 মাসে তিনবার দুর্ঘটনার কবলে পড়লেন যাত্রীরা। আর যে পিটিআই সংস্থা সূত্রে যে খবর উঠে আসছে, 2 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত হয়েছেন এই ঘটনায়। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে ট্রেনের 18টি বগি এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, আহত হয়েছেন 20 জন। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে এবং রেল সূত্রে কি জানতে পারছো, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, উদ্ধার কাজ এখনো চলছে। প্রাথমিকভাবে রেলের অনুমান ছিল যে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কম থাকবে, কিন্তু যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং 20 জনের বেশি আহত হয়েছেন। তার ফলে আমরা গত যে 2-3টি রেল দুর্ঘটনা আমরা ঘটতে দেখেছি ঝাড়খণ্ডের এই উত্তরপ্রদেশের গোন্ডা হোক অথবা আমাদের রাজ্যে, সেই মতোই কিন্তু দেখা যাচ্ছে এখানেও কিন্তু দুর্ঘটনায় সংখ্যা একটা থাকছে, অর্থাৎ মৃত্যুর ঘটনা ঘটছে। এবং পরবর্তী সময় এই বিষয়টা আরো বিস্তারিত হবে উদ্ধার কার্য আরো কিছুটা এগোনোর পর, যে ঠিক কি অবস্থায় ছিলেন যাত্রীরা, কতজন আহত হয়েছেন, কার কি অবস্থা। কিন্তু যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা শুরু হয়েছে। এবার আসি দুর্ঘটনার কথায়, যেটা প্রাথমিকভাবে রেল কর্তারা জানাচ্ছেন, এই দুর্ঘটনা আদতে একটি দুর্ঘটনায় নয়, পরপর 2টি দুর্ঘটনা ঘটে। হাওড়া মুম্বাই মেল যেমন যাচ্ছিল আমরা দেখতে পেয়েছি, এবং সেই সময় উল্টো দিকের লাইনে এইদিকে আসছিল একটি ট্রেন, সেটি হচ্ছে একটি মালগাড়ি। এবং এই যে মালগাড়ি, সেই মালগাড়ি যখন আসছিল, সেই মালগাড়ি সম্ভবত কোনো একটি কারণে ডিরেলড হয়ে যায়। সেই কারণটাও কিন্তু খুঁজে দেখা হচ্ছে, মালগাড়ি ডিরেলড হলো কেন। এই মালগাড়ি যখন ডিরেলড হয়, তার 4টি কামরা ডিরেলড হয়েছিল। 3টি কামরা নির্দিষ্ট জায়গায়, 2টি আপ এবং ডাউন লাইনের মাঝের যে অংশ সেখানে ডিরেলড হয়ে পড়ে থাকলেও, একটি কামরা হাওড়া মুম্বাই মেলের যে ট্র্যাক, তার একদম গা ঘেঁষে এসে অংশ ট্র্যাকের ওপরেও থেকে যায়। এবং তখনই হাওড়া মুম্বাই মেল উল্টো দিক থেকে আসছিল, এবং উল্টো দিক থেকে যখন সেই হাওড়া মুম্বাই মেল আসছিল, তার এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, তার সম্ভাব্য গতি ছিল 110 থেকে 115 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটারের বেশি গতিতে যথেষ্ট জোরে সেই ট্রেন যাচ্ছিল। এবং সেই ট্রেনের একটি অংশ মালগাড়ি পড়ে থাকা যে কামরা, তার সঙ্গে সাইড কলিশন হয়। এবং যেহেতু এত গতিতে ট্রেন ছিল, যদি চালক ব্রেক কষেও থাকেন, সেক্ষেত্রেও গতি খুব বেশি কমানো সম্ভব হয়নি ওইটুকু সময়ের মধ্যে, এবং সেখানে সরাসরি ধাক্কা মারে মালগাড়ি পড়ে থাকা কামরাতে। এবং তারপরে সেখানে গতি থামানো সম্ভব হয়নি এবং সরাসরি ধাক্কা মারে মালগাড়িতে। এবং সেই বিষয়ে আরো বিস্তারিত তথ্য তোমার থেকে জানবো, তুমি আমাদের সঙ্গে থাকো। তার আগে আমি একবার ছবিটা দেখাবো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ট্রেনের কামরাগুলো লাইনচ্যুত হয়ে গেছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদম সরাসরি সকালের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে ট্রেনের কামরাগুলো লাইনচ্যুত হয়ে গিয়েছে। এবং যে তথ্য সামনে আসছে, অত্যন্ত চাঞ্চল্যকর এই তথ্য, যে আগেই দুর্ঘটনায় বেলাইন হওয়া মালগাড়ির বগিতে ধাক্কা এই এক্সপ্রেসের কিভাবে লাইনচ্যুত হয়ে গেছে। দেখুন সেই ছবি, সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন, স্থানীয়রাও সেখানে উদ্ধার কাজে হাত লাগিয়েছিল। এবং এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। অর্থাৎ এখানেই যে বিষয় সামনে আসছে, যে কিভাবে এইভাবে দুর্ঘটনা ঘটতে থাকলে কোথায় মানুষের নিরাপত্তা, কোথায় যাত্রীরা তারা সুরক্ষিতভাবে ট্রেনে যাতায়াত করতে পারবেন। কারণ যে বিষয়টি সামনে আসছে, যে আগেই দুর্ঘটনায় বেলাইন হওয়া মালগাড়ির বগিতে ধাক্কা দেয় এক্সপ্রেস, অর্থাৎ আগে থেকে মালগাড়ি সেখানে বেলাইন হয়ে গিয়েছিল, অর্থাৎ লাইনচ্যুত হয়ে গিয়েছিল। এই খবর কি তাহলে রেলের কাছে ছিল না? তাহলে কি যে মুম্বাইগামী এক্সপ্রেস আসছিল সেখানে খবর পৌঁছানো সম্ভব হয়নি? এখানেই তদন্ত উঠে আসছে, এখানেই একটা কোথাও গাফিলতির জায়গা দেখা দিচ্ছে। কারণ আমরা যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কথা মাথায় রাখি, তখন আমরা দেখেছিলাম চিফ রেলওয়ে সেফটির তরফে যেটা বলা হয়েছিল, যে সেখানে একটা কোথাও পরিচালন ব্যবস্থায় গাফিলতি ছিল। অর্থাৎ বারবার এভাবে দুর্ঘটনায় কিন্তু সামনে আসছে, কোথায় অ্যান্টি কলিশন ডিভাইস, কোথায় যাত্রীদের নিরাপত্তা। ট্রেনে উঠতে গেলে, অর্থাৎ রেলে যাতায়াত করতে গেলে কি যাত্রীদের প্রাণ হাতে যাতায়াত করতে হবে? এই প্রশ্ন সামনে আসছে, কারণ পরপর যেভাবে ট্রেন দুর্ঘটনা ঘটছে। অরিত্রিকের কাছে যাব, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, অরিত্রিক বিস্তারিতভাবে আমাদেরকে জানাচ্ছিল। অরিত্রিক, দেখো, তোমাকে যেটা বলছিলাম, যে মালগাড়িটি আগে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, সেটি বেলাইন হয়, তার 4টি কামরা ছিটকে যায়, এবং 3টি কামরা আপ এবং ডাউন লাইনের মাঝের যে অংশ রয়েছে সেখানে পড়ে থাকলেও
যেটা দেখা যাচ্ছে একটি কামরা সেটা কিন্তু অনেকটাই চলে এসেছিল ট্র্যাকের ওপর, অর্থাৎ হাওড়া মুম্বাই মেলের যে ট্র্যাক সেই ট্র্যাকের ওপর, এবং সেটা করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে এরপর মুম্বাই মেল যখন উল্টো দিক থেকে আসছিল, উল্টো দিক থেকে আসার সময় যেটা ঘটলো যে সেই ট্রেনটি ওই ট্র্যাকের ওপর যে অংশ পড়েছিল মালগাড়ির একদম ট্র্যাকের ধার ঘেঁষে সেখানে গিয়ে ধাক্কা মারে। প্রশ্নটা এখানেই উঠছে যে যে বিষয়গুলোর উত্তর ইতিমধ্যেই খোঁজা শুরু করেছেন যারা প্রাথমিকভাবে তদন্ত করছেন রেলের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে দুটি ঘটনার মধ্যে কতটা সময়ের পার্থক্য ছিল। মালগাড়ি যখন বেলাইন হয়েছে তার কতক্ষণ পরে সেখান দিয়ে হাওড়া মুম্বাই মেল যাচ্ছিল, অর্থাৎ মাঝে এই নির্দিষ্ট তথ্য সেটা হাওড়া মুম্বাই মেলের যিনি লোকো পাইলট ছিলেন অথবা ট্রেন ম্যানেজার বা গার্ড ছিলেন তাদের কাছে অব্দি তথ্য পৌঁছানো সম্ভব হয়েছিল কিনা সেটা দেখা হচ্ছে। এবং এই যে পুরো বিষয়টি পরিচালনা হয়, আমরা জানি দুটি স্টেশনের মধ্যে যখন এরকম ট্রেন পরিচালনা করা হয় তখন সেখানে দায়িত্ব থাকে হচ্ছে সংশ্লিষ্ট দুটি স্টেশনের স্টেশন মাস্টারের। এক্ষেত্রে বড়াবাম্বু এবং রাজখার সামান এই যে দুটি স্টেশন রয়েছে সেখানে এই সময় অর্থাৎ এই মাঝরাতে ট্রেন পরিচালনার দায়িত্বে কে ছিলেন, তাদের কি ভূমিকা ছিল, তারা কি জানতে পেরেছিলেন মালগাড়িতে এরকম দুর্ঘটনা ঘটে রয়েছে এবং ট্র্যাকটি সম্পূর্ণভাবে উন্মুক্ত নয় একটি অন্য ট্রেন চালানোর জন্য, এবং যদি তারা জেনে থাকেন তারা সেই তথ্য কি কেন জানাতে পারলেন না, এই বিষয়ে দেখা যাচ্ছে। এমনকি এটাও দেখা হচ্ছে যে এরকমও হয়ে থাকতে পারে যে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার এতটাই কম সময়ের মধ্যে মুম্বাই মেল এসেছিল যে সেই নির্দিষ্ট তথ্য পেয়ে মুম্বাই মেলের চালক অথবা গার্ড অব্দি পৌঁছানোর সময় পাওয়া যায়নি। পুরো বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এটাও কিন্তু জানিয়ে রাখি, হাওড়া মুম্বাই যে রুট দক্ষিণ পূর্ব রেলের যে অংশে এই দুর্ঘটনা ঘটেছে সেই অংশ অত্যন্ত ভিআইপি লাইন, কারণ হাওড়া মুম্বাই রুট কিন্তু হাওড়া দিল্লি রুটের মতোই গুরুত্বপূর্ণ বলে রেলের অভিযানে নজর দেওয়া হয়। একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে কেন? কেন 2 মাসে তিনবার এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর ইতিমধ্যেই দুর্ঘটনার পর হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক, 2টি নম্বরও চালু করা হয়েছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একদমই, এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছি যে মে আই হেল্প ইউ কাউন্টার খোলা হয়েছে এবং পাশাপাশি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ দুটোই খোলা হয়েছে। এবং এই যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনায় পরিবার পরিজন যারা যাত্রী রয়েছেন তাদের পরিবার পরিজনরা যদি আসেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই দুটি কাউন্টার খোলা হয়েছে। জেআরপির পক্ষ থেকে হাওড়া পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ যেটা খোলা হয়েছে, রেলের পক্ষ থেকে আরেকটা হয়েছে মে আই হেল্প ইউ কাউন্টার। কথা বলে নেব যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে। এই কাউন্টারটা কী জন্য? এটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মুম্বাই মেল, সেই কারণেই খোলা হয়েছে। এখন অবধি কি আপনাদের কাছে কি খবর আছে? আমাদের কাছে খবর আছে রাজকারসান আর বড়াবাম্বুর মাঝখানে গাড়ি ডিটেলমেন্ট হয়েছে, 18টা বগি ডিটেলমেন্ট হয়েছে। আর ভোরবেলা 3:35 ঘটনাটা ঘটে, গতকালের গাড়ি ছিল এটা। আর আহতর এখনও 6 জন মানে হসপিটালাইজড হয়েছে, আর 18টা বগি ইনজিওর হয়েছে, মানে ডিটেলমেন্ট হয়েছে। আরও একজন রয়েছেন আধিকারিক, তার সঙ্গে আমরা কথা বলবো এবং জেনে নেব তার থেকে বক্তব্য যে এই যে দুর্ঘটনা ঘটেছে কোন কোন ট্রেনে গতিপথ পরিবর্তন বা বাতিল ইত্যাদি কি তথ্য আছে। এটা তো বেসিক্যালি সাউথ ইস্টার্ন লাইন, তো সাউথ ইস্টার্ন লাইনের ইস্পাত এক্সপ্রেস ক্যান্সেল করা হয়েছে এই ডিরেলমেন্টের জন্য, আর বারবিল জনশতাব্দীও ক্যান্সেল করা হয়েছে। আর কিছু ট্রেন রিশিডিউল হয়েছে, মানে কিছু ট্রেনের টাইম চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। যেরকম চেন্নাই মেল টাইম চেঞ্জ হয়েছে, সকাল 8টায় ছাড়বে কালকেরটা, আর ফলকনামা ছাড়বে 11টা 10-এ, যেটা ছাড়তো 8:30টার সময়। যে ট্রেনে দুর্ঘটনা হয়েছে তাদের প্যাসেঞ্জারদের পক্ষ থেকে কেউ এসেছিল এখনও পরিবার পরিজন কেউ? দেখুন, আমাদের ফোন 2টো নাম্বার খোলা হয়েছে, একটা হচ্ছে বিএসএনএল নাম্বার, একটা রেলের নাম্বার। তো যারা বিএসএনএল নাম্বারে ফোন করছে তারা বেশিরভাগ ওইখান পরিবারের পক্ষ থেকেই ফোন করছেন, তাদের আমাকে যতটা পারছি হেল্প করছি, তাদেরকে বলে দিচ্ছি কী কী হয়েছে আর এক্স্যাক্টলি। হয়তো তারা অনেকেই রওনা দিয়ে দিয়েছে ওখানে, আর যারা হসপিটালাইজ হয়েছে তাদের ওখান থেকে রেলের ওখান থেকেই ফোন করে ওদের বাড়িতে খবর দেওয়া হচ্ছে। এখান থেকে বিশেষ কোনো ট্রেন যাওয়ার ব্যবস্থা বা তাদেরকে নিয়ে আসার সেরকম কোনো তথ্য আছে? এই মুহূর্তে এখনও কোনো ট্রেন এখান থেকে যায়নি, কারণ যতক্ষণ না ওখান থেকে বলা হবে যে গাড়িটা আবার ছাড়বে কিনা বা গাড়িটাকে ফেরত আনা হবে, ততক্ষণ পর্যন্ত এটা এখনো ডিসাইড হয়নি।
বুঝতেই পারছো অত্যন্ত তৎপরতার সঙ্গে রেলের যে বিভিন্ন যা যা হাওড়া থেকে পরিষেবা দেওয়া দরকার তথ্য হিসেবে যারা আহত আছেন বা যাদের পরিবার পরিজনরা রেলে আছে তাদের জন্য এই দুটি কাউন্টার দেখতে পাচ্ছ। একটি হচ্ছে মে আই হেল্প ইউ কাউন্টার, আরেকটি হচ্ছে পুলিশের পক্ষ থেকে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। এবং কে কি করবে কিভাবে যাবে সেই সমস্ত বিষয়টা আজ সকাল থেকেই রেলের থেকে যেই দুর্ঘটনার খবর এসছে এবং রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশনে এই দুটি কাউন্টার। এবং যেটা জানতে পারলে যে ট্রেন বাতিলের ঘটনার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে যারা যাত্রী তাদের পরিবার পরিজনরা ফোন করছে এবং তারা সেই উত্তর দিচ্ছেন। ধন্যবাদ ছিলাম। আমি এখান থেকে দীপ্তাশ্ব বাবুর কাছে আসবো। যে কারণ উঠে আসছে যে এই লাইনে এর আগে মালগাড়ি ডিরেল হয়েছিল এবং তার একটি কামরা রয়ে গেছিল, সেই লাইনেই মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস চলে এলো, মানে রেলের কাছে কোনো খবরই ছিল না। দেখুন, যেটা প্রথমে জানাই যে দুজন মারা গেছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এবার যেটা কথা হচ্ছে, যেটা শুনে মনে হলো আমার, যে দুটো দুর্ঘটনা পরপর ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে, বোধহয় 4-5 মিনিটের গ্যাপ ছিল। এবার সেখানে আমি বলবো যে হয়তো হিউম্যান এরারে বা হিউম্যান এতে অত তাড়াতাড়ি জানানো সম্ভব হয়নি। সেই কারণে আমার দাবি থাকবে যে আরও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হোক। ইতিমধ্যেই আমরা দেখছি যে রেলের দুর্ঘটনা আগের থেকে এখন অনেক কমেছে। যেটা আগে যদি ইউপিএ জমানায় দেখেন সেই সময় 2453 জনের মৃত্যু হয়েছিল, এখন সেখানে 781 জন। কিন্তু আমি বলবো রেল দুর্ঘটনা গত 2 মাসে 3টি দুর্ঘটনা ঘটে গেছে এবং আপনি স্বয়ংক্রিয় ব্যবস্থার কথা বলছেন। অ্যান্টি কলিশন ডিভাইস কভাচ কোথায়? 2022 সালে বাজেট প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, তারপর থেকে এখনো পর্যন্ত কটা কাজ হয়েছে আপনি বলুন। দেখুন, এখানে কবচের কাজ চলছে, এত বড় রেল নেটওয়ার্ক, সেখানে এক রাতারাতি সবটা করা সম্ভব নয়। এবার আমি ওই জন্যই বলছি যে আমার মতে রেলের মানে ট্রেনে যাতায়াত করতে গেলে তো তাহলে প্রাণ হাতে যাতায়াত করতে হবে, তো যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। মানে আমি আপনি যখন ট্রেনে উঠবো তখন তো আমাদের মাথায় থাকবে যে এই ট্রেনটা দুর্ঘটনা হতে পারে, মানে এরকম ভয়ের জায়গা তৈরি হয়ে পড়েছে। ভয়ের জায়গাটা মেটানোর জন্যই তো আমি বলছি যে রেলে আরো বেশি বাজেট বরাদ্দ করা উচিত, যাতে আরো স্বয়ংক্রিয় ব্যবস্থা আনা যায়। এবং যে বিভিন্ন যে স্টেটকে যে বিভিন্ন বাজেটগুলো যেগুলো দেওয়া হয়, যেগুলো স্টেট প্রপারলি ইউটিলাইজ করে না, সেই বাজেটগুলো রিভাইজ করা উচিত এবং দেখে সেই যাতে রেলের আরও বাজেট বাড়ানো যায় এবং আরও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা যায় এবং কবচকে যাতে পুরো রেল নেটওয়ার্কে আরও বেশি করে কভার করা যায় এবং পুরোটা কভার করা যায় সেটা দেখা উচিত। 68,000 কিলোমিটার রেলপথ রয়েছে ভারতবর্ষে, যার মধ্যে 2020 থেকে শুরু করে এখনো পর্যন্ত 2.25% কাজ হয়েছে কভারেজের। তার মধ্যে দক্ষিণ মধ্য রেল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো কভারেজের সিস্টেম নেই। না দেখুন, এটা একটা বিপুল খরচ সাপেক্ষ। এখানে দক্ষিণ মধ্য রেল, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে আপনার না, বাংলাকে এতে বঞ্চিত করা কোথায় হলো? দক্ষিণ মধ্য রেলে যে রেলগুলো যাচ্ছে সেগুলো কি হাওড়া থেকে ছেড়ে যাচ্ছে না? বা ওখান থেকে যে রেলগুলো ছাড়ছে সেগুলো কি পশ্চিমবাংলায় আসছে না? ছিল না, কেন হবে না? বাংলায় কেন হবে না? বাংলায় কেন বারবার এই প্রকল্পের আওতার বাইরে রাখা হচ্ছে? কিন্তু এটা তো ভুল কথা যে দক্ষিণ মধ্য রেল থেকে যে রেলগুলো ট্রেনগুলো ছাড়ছে সেগুলো কি পশ্চিমবাংলায় আসছে না? বা পশ্চিমবাংলার ট্রেন ছেড়ে কি দক্ষিণ মধ্য রেলে যাচ্ছে না? যাচ্ছে তো। কিন্তু এখানে বাংলাকে বঞ্চনা করার কথা কোথা থেকে আলোচনা হচ্ছে ঠিক কথাই, কিন্তু একটা বিষয় তো মাথায় রাখতেই হবে, যেভাবে ট্রেন দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাও যদি দেখি সেখানেও কোথাও একটা পরিচালন ব্যবস্থার একটা গাফিলতি ছিল, সেটা একদম চিফ রেলওয়ে কমিশনের সেফটির তরফ থেকে সেটা বলা হয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে যে গাফিলতি ছিল। মানে এটা তো আলোচনার পরিপ্রেক্ষিতে শুধু আগে বেশি এখন কম ঘটেছে এটা তো হতে পারে না। এটা দেখুন, এটা ঢাকতে যাওয়া মানে তো হচ্ছে নিজেকে বোকা বানানো। দুর্ঘটনা ঘটলে প্রতিটি রেল দুর্ঘটনায় তদন্ত অবশ্যই হয় এবং তদন্তের সঠিক কারণ অবশ্যই তুলে আনতে হবে এবং দোষীদের শাস্তি দিতেই হবে। সেখানে কোনো যেটা দরকার সেই সুরক্ষা ব্যবস্থাটা নেওয়া হচ্ছে না বলে এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে পরপর। রাহুল দা, এদের চাপ নেওয়া উচিত হবে না এবং নেওয়া যাবেও না। যে এটা দীপ্তাশু তো ভালো ছেলে, মানে শিক্ষিত ছেলে, ও কি বলবে? মানে ওই যে ফ্যামিলি করছে, কারণ কি রিয়েল দুর্ঘটনা দেখো। আমি শেষ করি, তো শেষ করি, উত্তর নেই। কারণ কি আমি বলি, আমি শেষ করি, আমার বলতে দাও একটু প্লিজ। এই যে রেল দুর্ঘটনা, এটা দেখো, তুমি সারদানন্দার কথা বললাম না, এ লাগাতার চলছে পৃথিবীতে। কোথাও দাঁড়িয়ে তুমি এই প্রযুক্তিতে, যে প্রযুক্তি এখন ব্যবহৃত হয়, সেই প্রযুক্তিতে কোথায় কটা রেল তুমি দেখাতে পারো? ভারতবর্ষে প্রতিদিন লাগাতার আমরা একই এক্সপেরিয়েন্স করছি, যেখানে সবচেয়ে বেশি নির্ভরশীল সাধারণ মানুষ এই রেলের উপর। কত শূন্য পদ আছে রেলে তুমি জিজ্ঞেস করো তো।
শূন্য পদ 25-30 হাজারের বেশি, যার আজ অব্দি ঘাটতি পূরণ হয়নি। বাজেট রেলকে উঠিয়ে দিয়ে একসঙ্গে বাজেট করে দেওয়া হলো। আজকে বাংলা বঞ্চিত, অন্ধ্রকে দেখা হচ্ছে, বিহারকে দেখা হচ্ছে, বাংলাকে দেখা হচ্ছে না। আজকে এই শূন্য পদকে পূরণ করবে কে? কারা করবে কাজটা? কাজ করার লোকই তো নেই। এই যে কাফলের মাঝখানে বলে 60,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে বাংলার জন্য, আমি চুপচাপ শুনলাম, দিতে পারছেন না। আমি চুপচাপ শুনলাম। আজকে দাঁড়িয়ে তুমি কাদের উপর ডিপেন্ড করবে? রেলের পরিষেবাটা কারা দেবে? আজকে যদি কর্মী নিয়োগ না করা হয়, রেলের পরিষেবা দেওয়ার লোক নেই। আর দিনের পর দিন এটা চলছে। এর আগে উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনা হলো, কাঞ্চনজঙ্ঘা। পরপর তুমি দেখো একের পর এক আমরা দুর্ঘটনা দেখছি, কোনো কারণ খতিয়ে দেখা হচ্ছে না, প্রতিবার বলছে তদন্ত করা হচ্ছে, দোষীরা শাস্তি পাবে। একেবারে আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, এখানে যে দেখা যাচ্ছে যে কভারেজের তো কাজ হয়ইনি, এবং এর আগেও যে দুর্ঘটনাগুলো ঘটে তারপরে কিন্তু বারবার প্রশ্ন ওঠে যে এই যে ট্রেনের টিকিটের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু যাত্রী সুরক্ষার নামে কিন্তু কোনো সদিচ্ছা নেই রেল মন্ত্রকের, আমরা বারবারই দেখতে পাচ্ছি। দেখুন, 3,12,000 এই মুহূর্তে পোস্ট ভ্যাকেন্ট হয়ে আছে, নন গেজেটেড পোস্ট। গেজেটেড পোস্টের কথায় এটা রেলের অফিসিয়াল তথ্য, 3,12,000 পোস্ট নন গেজেটেড পোস্ট ভ্যাকেন্ট। এবং বিভিন্ন জায়গায় রিলে রুট ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে, তা সত্ত্বেও এই একটা অ্যাক্সিডেন্টই, কিন্তু যদি 2 মাসে 3 বার অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই অ্যাক্সিডেন্টের মধ্যে একটা কোনো ধারাবাহিকতা আছে, এটা পরিষ্কার বোঝা যায়। এবং এই ধারাবাহিকতাটা হচ্ছে এখানেই, হয় কোনো জায়গায় রিলে রুট ইন্টারলকিং সিস্টেম কাজ করছে না, অথবা কর্মীদের উপর এত ওভার প্রেশার আছে যে তারা 3 রাত 4 রাত বারবার করে, এই তো 20 জুলাই 11টা রেলের ফেডারেশন একসঙ্গে মিলে বারবার করে জানিয়েছে, এমপ্লয়িজ ফেডারেশন, যে রেলওয়ে তাদের কোনো সেফটির দিকে রেলের যারা উপরালা মন্ত্রী তারা কোনো রকম কোনো গা দিচ্ছে না। এই কথা তারা 11টা ফেডারেশন একসঙ্গে 20 জুলাই তারা সম্পূর্ণভাবে জানিয়েছে। এবং এই ঘটনা যদি তারা মনে করে যে রেলের সুরক্ষা ব্যবস্থার প্রতি রেলের উপরতলার কোনো দায়িত্ব নেই, তারা দায়বদ্ধতা দেখাচ্ছে না, তাহলে যা হবার তাই ঘটছে। যেখানে রিলে রুট ইন্টারলকিং সিস্টেমে একটা কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় সঙ্গে সঙ্গে গোটা জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার কথা, সেই বন্ধ তো হলো না। পাশের আমি ধরলাম যে উনি বললেন যে এখানে আরও বেশি ভালো করে দেখা দরকার, আগের যে অ্যাক্সিডেন্টটা ঘটলো সেটা কেন হলো, মানে মালগাড়িটা ডিরেল কেন হলো, এইটা কিন্তু খুঁটিয়ে দেখা দরকার। অর্থাৎ সেটা হঠাৎ করে ধরে নিতে পারি যে 4 মিনিটের মধ্যে আসলে 2 জায়গায় তথ্য দেওয়া যায়নি। এক, রিলে রুট ইন্টারলকিং সিস্টেম তাহলে কি কাজ করলো, পাশের ট্রেনটা বন্ধ করতে পারলো না। দ্বিতীয় নম্বর, তাহলে কি সিগন্যাল, লাস্ট সিগন্যালটা ছেড়ে এসেছিল, 2টো সিগন্যালের মধ্যে ছিল। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এইটা কি কারণে ঘটলো, এটার কোনো তথ্য এখন পর্যন্ত প্রথম ভালো করে খতিয়ে দেখা দরকার, এই মালগাড়িটা কি কারণে ডিরেল হলো। সুতরাং এই তথ্যগুলো যতক্ষণ উঠে আসছে, এবং সেই তথ্যগুলো তো হয় না, প্রথমেই ধরে নেওয়া হয় যে কর্মী মারা গেছে তার উপর রেল ব্যবস্থা দায়ী করে দিল, যে একটা চালক সে মারা গেছে, তাকে বলা হলো সে তার দেখেছিলাম চালকের ভুলে এই ঘটনা ঘটেছিল, রেলের তরফে প্রাথমিকভাবে একদম প্রথমেই বলে দেওয়া হয়েছিল। আমি সুব্রতদার কাছে যাই। সুব্রতদা, মানে আমরা তো দেখতে পাচ্ছি যে গোটা দেশ জুড়ে যেভাবে ট্রেন চলাচল করে, মানে এই ট্র্যাকের উপর থেকে আবার কেন্দ্র ভাবছে যে সুপার হাই স্পিড ট্রেন এখান থেকে যাবে, তাহলে এই ট্র্যাকগুলো কি অবস্থায় রয়েছে সেটা দেখা কি রেলের কর্তব্য নয়? কারণ যেখানে বারবার উঠে আসছে যে একটা গাফিলতি, কোথাও এটা পরিচালন গাফিলতি, সেটা তো বারবার উঠে আসছে, সেখানে গিয়ে মানুষের প্রাণ চলে যাচ্ছে। এই অ্যাক্সিডেন্টের নেচারটা অনেকটা করমণ্ডল এক্সপ্রেসে যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, নেচারটা অনেকটা ওই রকম। হ্যাঁ, পাশের লাইনে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, পাশেরটা এসে মেরে দিয়েছে। তখন আমরা দেখেছিলাম রেলমন্ত্রী তিনি নানা কথা বলছেন, তো শুনেছি সেগুলো আমরা। আমার কথা হচ্ছে যে স্যার বললেন 3,12,000 নন গেজেটেড পোস্ট, আর সব মিলে ধরলে প্রায় 4.5 লক্ষ পোস্ট ওখানে ভ্যাকেন্ট আছে রেলে। আচ্ছা, এই দীপ্তেশ বলল যে হিউম্যান এরার, স্বাভাবিক। এত পদ যদি খালি থাকে তাহলে মানুষ যারা আছেন তাদের দিয়ে যদি ওই একই কাজ করানো হয় তাহলে হিউম্যান এরর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেটা বারবার ওখানে ঘটছে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়েই এরকম দেশের লাইফ লাইন, যেখানে মানুষ সারা দেশে চলাচল করে, নির্ভর করে রেলের ওপরে, সেই রকম একটা জায়গায় যদি বারবার এরকম ঘটে এবং আমাদের দেশের সরকার চালাচ্ছে, তখন মানুষের মধ্যে প্রশ্ন উঠবে যে দেশের সরকার কি তাহলে রেল চালাতে পারছে না? দেশের সরকার যদি রেল চালাতে না পারে তাহলে বেসরকারিকরণ হোক, এবং এই বেসরকারিকরণকে উৎসাহিত করা হচ্ছে। আমি বলছি মেট্রো রেল ছেড়ে দিন, এটা
ভয়ঙ্কর অবস্থা। অদক্ষ সব শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে, কন্ট্রাক্টর রাজ, এবং অফিসাররা হচ্ছে গিয়ে এই কন্ট্রাক্টর রাজকে কায়েম করছে রেলে। অদক্ষ শ্রমিকদের দিয়ে নিরাপত্তার কাজ করানো হচ্ছে, যার ফলে এইরকম দুর্ঘটনা। রেল মন্ত্রকের হুঁশ ফিরবে কবে? পরপর ট্রেন দুর্ঘটনা, একের পর এক ট্রেন দুর্ঘটনা, যেখানে মৃত্যুর সংখ্যাটাও চোখে আসছে। অর্থাৎ আজকের এই যে ট্রেন দুর্ঘটনার কথা আপনাদেরকে জানাচ্ছি, ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস, যেখানে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। আমি রাহুলদার কাছে যাই। রাহুলদা, স্বাভাবিকভাবে মানে আলোচনা, তর্ক বিতর্কের অনেক ঊর্ধ্বে একটা বিষয়, ভারত জুড়ে যে আমরা ট্রেন চলাচল চলছে এবং সেখানে যে মানুষ যাতায়াত করে, মানুষের তো সব থেকে ভরসার জায়গা, সেফ জার্নি হচ্ছে এই রেল যাত্রা। তো সেখানে যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে মানুষ যাবে কোথায়? যাত্রীরা তাহলে করবে কি? যাতায়াত করবে কিসে? এই তো একটা বড় প্রশ্ন। দেবস্মিতা, আমি তোমাকে কথা বলি, কেউ জোর করে দুর্ঘটনা করাবে এটা আমরা এই তত্ত্বে বিশ্বাস করি না। কিন্তু কোথাও দাঁড়িয়ে তুমি দেখো লাগাতার হবে, যেটা রবীন্দ্র একটু আগে বললেন স্যার, এটা একদম ইম্পর্টেন্ট। যদি পরপর হতে থাকে তার মানে নিশ্চয়ই এর মধ্যে একটা ধারাবাহিকতা আছে। এবং রেল কর্তৃপক্ষ চরম উদাসীন, যেখানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি নির্ভরশীল ভারতবর্ষের সাধারণ মানুষ এই রেলের উপর। তুমি সারা ভারতবর্ষ জুড়ে দেখো, প্রতিবার এই দাম বাড়ানো হচ্ছে, টিকিটের দাম বাড়ছে, পরিষেবা বাড়া, কিন্তু পরিষেবা নীল। তুমি আজকে বিভিন্ন সময় দাঁড়িয়ে সে তুমি খাবার বলো, যাত্রী সুরক্ষা বলো, যেদিকে তাকিয়ে দেবে নীল। আর প্রতিবার যদি একটা জিনিস ঘটে তাহলে তো মানুষ বুঝবেই যে চরম উদাসীন্য রেল চরম উদাসীন্য। এখানে দুটো পয়েন্ট আমি বলবো। এক হচ্ছে রবীন্দ্রনাথ বাবু বললেন যে নিয়োগ কত পদ খালি আছে, কিন্তু যে কথাটা বলা হলো না গত 10 বছরে প্রায় 5 লাখ নিয়োগও হয়েছে রেলে, কিন্তু তার আগের 10 বছরে নিয়োগ তার অর্ধেকও ছিল না। তারা কোথায়? না, তার নিয়োগ করা হচ্ছে। আপনি গত 10 বছর 15 বছর ধরে রেল ব্যবস্থাটার পুরো 12টা বাজিয়ে দিলেন। মমতা ব্যানার্জি যখন রেল মন্ত্রী ছিলেন একের পর এক প্রকল্প ঘোষণা করে দিলেন, কিন্তু কেন দুর্ঘটনা রুখতে বারবার ব্যর্থ হচ্ছে রেল, এই প্রশ্ন থাকবে। যারা উপস্থিত ছিলেন আলোচনার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর এই সমস্ত খবরের আপডেট নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর। আনন্দ সকালের সঙ্গে থাকবে।